আজকে যে কবিতাটা আলোচনা করব সেই কবিতার নাম হচ্ছে নর্থ শিপ। কবির নাম হচ্ছে ফিলিপ লার্কিন। তিনি একজন ইংরেজ কবি, ব্রিটিশ কবি। জন্ম 9 অগস্ট 1922, মৃত্যু 2 ডিসেম্বর 1985। 63 বছর বয়সে তিনি মারা গেছেন। তার প্রথম ইংলিশ কবিতার বই হচ্ছে দ্য নর্থ শিপ। এই যে কবিতাটা আমরা পড়ছি, এই কবিতাটাই তার প্রথম কবিতার বই, দ্য নর্থ শিপ। এবার উনি একজন বিখ্যাত কবি ছিলেন, সাহিত্যিকও ছিলেন। তার দুটো বিখ্যাত সাহিত্য রচনার মধ্যে আছে জিল আর এ গার্ল ইন উইন্টার। এবং ওনার আরেকটা উল্লেখযোগ্য সম্মানের বিষয় হচ্ছে ওনাকে পোয়েট লরেট হওয়ার জন্যে প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। পোয়েট লরেট হচ্ছে ব্রিটিশ রাজপরিবার ব্রিটেনের স্বনামধন্য বিখ্যাত কবি সাহিত্যিকদের এই উপাধিটা দেন। অনেকে গ্রহণ করেন, কিন্তু উনি যে কোনো কারণেই হোক গ্রহণ করেননি। এবার এই যে কবিতাটা নর্থ শিপের নামটা থেকে প্রথমেই খুব কিছু আমরা বুঝতে পারি না, কিন্তু কবিতাটা যত এগোবে, বিশেষ করে শেষের দিকে গেলে আমরা পরিষ্কার বুঝতে পারবো যে কবিতাটার নাম কেন নর্থ শিপ। কবিতাটা 24 লাইনের কবিতা। 24 লাইনের কবিতার মধ্যে প্রথম 3টে 4 লাইনের মানে কোয়াট্রেন, তারপরে দুটো 6 লাইনের মানে দুটো সেস্টেট, 3 4 12, 6 6 12 হচ্ছে 24 লাইনের কবিতা। এবং এই প্রথম যে 3টে কোয়াট্রেন, সেগুলোর ছন্দ বিন্যাস হচ্ছে এ বি এ বি এ বি এ বি এরম করে। প্রথম লাইনের সঙ্গে তৃতীয় লাইন, তৃতীয় লাইনের দ্বিতীয় লাইনের সঙ্গে ফোর্থ লাইনের উচ্চারণের বা বানানের উচ্চারণেরই মিল আছে। কিন্তু শেষ যে দুটো সেস্টেট, সেই সেস্টেটে কিন্তু এইভাবে ছন্দ মিলিয়ে লেখা নেই। এই ছন্দ মিলিয়ে না লেখা হলে আমরা ফ্রি ভার্স বলতে পারি, বা বাংলায় আমরা বলি গদ্য কবিতা, সেভাবেও বলতে পারি। যাই হোক, এবার আমরা কবিতাটাতে আসি। নর্থ শিপ, ফিলিপ লার্কিন। নর্থ শিপের প্রথম 3টে স্তবক কীরকম পড়ি। প্রথম লাইনে বলছে, আই স 3 ships go sailing by। আমি দেখেছিলাম 3টে জাহাজ গো সেলিং বাই, ভেসে চলে যাচ্ছে। ওভার দ্য সি, সমুদ্রের ওপর দিয়ে, জাহাজ যখন সমুদ্রের ওপর দিয়েই বইবে, সমুদ্রের ওপর দিয়ে যাচ্ছে। দ্য লিফটিং সি মানে হচ্ছে যে সমুদ্র খুব উত্তাল, ঢেউ, উঁচু ঢেউ উঠছে। এবার সেই আমরা যদি লিটারেরি ডিভাইসগুলো আলোচনা করি, এই লিফটিং সিটা কিন্তু একটা ইমেজারিটা দৃশ্যকল্প। এই দৃশ্যকল্প থেকে আমরা কল্পনা করতে পারি যে সমুদ্রের ঢেউ উঁচুতে উঠছে আবার নেমে যাচ্ছে, উঁচুতে উঠছে আবার নেমে যাচ্ছে। এগুলোকে বলে দৃশ্যকল্প, কবিতাটাকে আরও সুন্দর করে বোঝানোর জন্যে। অ্যান্ড দ্য উইন্ড রোজ ইন দ্য মর্নিং স্কাই। এবং এরপরে কী হচ্ছে, দ্য উইন্ড রোজ, হাওয়াটা জেগে উঠছে। হাওয়া তো জাগে না, হাওয়া বইতে শুরু করেছে, এটা পার্সনিফিকেশন। ইন দ্য মর্নিং স্কাই, সকালের আকাশে। অ্যান্ড ওয়ান ওয়াজ রিগড ফর আ লং জার্নি। এবং একটি জাহাজ, রিগড বলতে বোঝানো হচ্ছে যে প্রস্তুত হয়ে বেরিয়েছিল। এখানে রিগড মানে এমনি সাধারণত আমরা যা ব্যবহার করি তাটা যে সাধারণ মানে খুঁজলে বলা হয় ইকুইপড, প্রস্তুত। এখানেও তাই, সেই প্রস্তুত হয়ে বেরিয়েছে কিসের জন্যে? লম্বা ভ্রমণের জন্য একটা প্রস্তুতি থাকে। সমুদ্রে যাচ্ছে, তার রসদ লাগে, খাওয়া দাওয়া লাগে, জাহাজটা চলার জন্যে পাল লাগে, মাস্তুল লাগে, দড়ি লাগে, যা লাগে সব কিছু একটা লম্বা ভ্রমণের জন্য প্রস্তুতি নিয়ে একটি জাহাজ বেরিয়েছে। দ্য ফার্স্ট শিপ টার্ন টুয়ার্ডস দ্য ওয়েস্ট। প্রথম জাহাজটা পশ্চিম দিকে ঘুরে গেল। ওভার দ্য সি, সমুদ্রের ওপর দিয়ে। দ্য রানিং সি মানে যে সমুদ্রের জল তরতর করে এগিয়ে চলেছে। এবং সে এই যে রানিং সি, এটাও কিন্তু একটা ইমেজারি। এই রানিং সি কথাটা শুনলেই আমরা বুঝতে পারবো সমুদ্রের জলের একটা টান আছে, একটা গতি আছে, যে গতি দিয়ে সে জাহাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। অ্যান্ড বাই দ্য উইন্ড ওয়াজ সন অফ অল পজেসড। এবং ওই হাওয়ার মধ্যে সব কিছু ছিল। পজেসড মানে নিজের অধিকারে থাকা। হাওয়ার অধিকারে কী ছিল?
এক এবং একমাত্র জিনিস যেটা হাওয়া করছিল সেটা হচ্ছে জাহাজটাকে সুন্দর সমুদ্রের জলের গতির সঙ্গে সে সুন্দর করে তাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল, তার যেতে কোনো বাধা হয়নি, সে সহজে এগিয়ে যাচ্ছিল। অ্যান্ড ক্যারিড টু এ রিচ কান্ট্রি, এবং সেই জাহাজটাকে হাওয়া এবং সমুদ্রের জলের গতি একটা সমৃদ্ধশালী দেশে নিয়ে গিয়ে হাজির করলো। এবার দ্বিতীয়, দ্য সেকেন্ড টার্ন টুয়ার্ড দ্য ইস্ট। আরেকটা জাহাজ, তিনটে জাহাজ প্রথম লাইনে বলেছিল আই স 3 ships। এবার দ্বিতীয় জাহাজটা কোন দিকে যাচ্ছে? টার্ন টুয়ার্ডস দ্য ইস্ট, পূর্ব দিকে যাচ্ছে দ্বিতীয় জাহাজটা। ওভার দ্য সি, সমুদ্রের ওপর দিয়ে। দ্য কোয়াকিং সি, কোয়াকিং মানে উত্তাল সমুদ্র, কোয়াকিং মানে আওয়াজ অর্থে ব্যবহার করি আমরা, কিন্তু কোয়াকিং সি মানে হচ্ছে উত্তাল সমুদ্র। সমুদ্রে আগের বারের প্রথম জাহাজটা যে সমুদ্র দিয়ে গিয়েছিল সেই সমুদ্রের কোনো লিফটিং সি বলেছিল, সমুদ্রের ঢেউ তার নিজের গতিতে ওঠে নামে সেটা বলেছিল, কিন্তু এখানে বলছে উত্তাল সমুদ্র। অ্যান্ড দ্য উইন্ড হান্টেড ইট লাইক এ বিস্ট, এবং হাওয়া তাকে তাড়া করেছে জন্তুর মতো করে, লাইক এ বিস্ট। এবং এটা একটা পার্সনিফিকেশন, প্রাণীবাচক হিসেবে কাজ করেছে। আবার লাইক এ বিস্টটা কিন্তু সিমিলি। আমরা জানি যে অ্যাজ বা লাইক দিয়ে কিছু তুলনা করলে সেগুলোকে আমরা সিমিলি বলি। এবং তারপরে বলেছে কিসের জন্যে? টু অ্যাঙ্কার ইন ক্যাপটিভিটি। এই যে অ্যান্ড দ্য উইন্ড হান্টেড লাইক এ বিস্ট, কিসের জন্যে? টু অ্যাঙ্কার ইন ক্যাপটিভিটি, নোঙর করানো হলো জাহাজটাকে বন্দি দশায়। মানে এই ভ্রমণটা কিন্তু খানিকটা ব্যর্থ হলো। পরে এর আলোচনায় আসছি। দ্য থার্ড শিপ ড্রোভ টুয়ার্ডস দ্য নর্থ। তৃতীয় জাহাজটা কিন্তু উত্তর দিকে গেল। ওভার দ্য সি, সমুদ্রের ওপর দিয়ে। প্রতিটা জাহাজ বর্ণনা করার পরেই এই শব্দটা ব্যবহার করা হয়েছে, ওভার দ্য সি। দ্য ডার্কেনিং সি, এবার কিন্তু সমুদ্র অন্ধকার। ডার্কেনিং সি, এটাও একটা ইমেজারি। এই শব্দটি শুনলে আমাদের সঙ্গে সঙ্গে কল্পনায় চলে আসে একদম অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। সমুদ্রের জল তো আর কালো হয় না, আসলে আকাশ কালো, আলো নেই কোনো। বাট নো ব্রেথ অফ উইন্ড কাম ফোর্থ, এবং এক বিন্দু বাতাস এগিয়ে আসেনি এই জাহাজটাকে এগিয়ে নেওয়ার জন্য। আসলে এটা প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে এই জাহাজটি যাচ্ছে। অ্যান্ড দ্য ডেকস শোন ফ্রস্টিলি, কিন্তু এইরকম অন্ধকারের মধ্যেও তার জাহাজের যে পাটাতনটা সে চকচক করছে বরফের মতো। বরফ পড়েছে কিনা সেটা কিন্তু এই কবিতাতে পরিষ্কার নয়। অনেকে এটাকে বলে কুয়াশাচ্ছন্ন বলে এরকম সাদা লাগছিল, যাই হোক, কুয়াশার জন্য হোক বরফের জন্য হোক, বাট ইট ওয়াজ শাইনিং হোয়াইট। দ্য নর্দার্ন স্কাই রোজ হাই অ্যান্ড ব্ল্যাক, উত্তর দিকে আকাশ রোজ হাই, উঁচু হয়ে গেছিল, অ্যান্ড ব্ল্যাক, আকাশ তো আর উঁচু হয় না, অনেক উঁচু অবধি কালো মেঘে আচ্ছন্ন ছিল। ওভার দ্য প্রাউড আনফ্রুটফুল সি, এবং ওই আকাশের নিচে, ওই মেঘাচ্ছন্ন আকাশের নিচে, কালো মেঘাচ্ছন্ন কুচকুচে কালো আকাশের নিচে আনফ্রুটফুল সি মানে নিষ্ঠুর, রুথলেস সমুদ্র, যে সমুদ্র এই জাহাজটাকে কোনো রকম সাহায্য করছে না, উল্টে সে যাতে এগোতে না পারে তার মতো পরিবেশ, প্রতিকূল পরিবেশ তৈরি করেছে। ইস্ট অ্যান্ড ওয়েস্ট দ্য শিপস কেম ব্যাক, এবার শেষ স্ট্যাঞ্জা বা শেষ স্তবক। ইস্ট অ্যান্ড ওয়েস্ট, পূর্ব দিকে এবং পশ্চিম দিকে যে জাহাজ দুটি গেছিল তারা ফিরে এলো। হ্যাপিলি আর আনহ্যাপিলি, আনন্দের সঙ্গে বা দুঃখের সঙ্গে তারা ফিরে এসেছিল। কারণ ওই যে এর আগে আলোচনা করেছি না, প্রথম জাহাজটা খুব সুন্দরভাবে এক সমৃদ্ধ দেশে গেছে, দ্বিতীয় জাহাজটা একটু বন্দি দশায় নোঙর করেছিল। বাট দ্য থার্ড ওয়েন্ট ওয়াইড অ্যান্ড ফার, কিন্তু তৃতীয় জাহাজটি কিন্তু অনেক দূরে চলে গেছিল। ফার অ্যান্ড ওয়াইড, টু আ গ্রেট ডিস্টেন্স, অনেক দূরে চলে গেছিল। ইনটু অ্যান আনফরগিভিং সি, যে সমুদ্র তাকে ক্ষমা করবে না। নিষ্ঠুর সমুদ্র, প্রতিকূল সমুদ্র, যে সমুদ্রের মধ্যে ভ্রমণ করা সত্যি কষ্টকর। আন্ডার এ ফায়ার স্পেলিং স্টার, নিচে ওই রকম যে জলটার ওপর দিয়ে জাহাজটা যাচ্ছে, ওই বারবার বলেছেন ওভার দ্য সি, সেইটা খুব নিষ্ঠুর, প্রতিকূল, উত্তাল, আকাশে প্রচণ্ড মেঘ, এক ফোঁটা হাওয়া নেই যা তাকে সাহায্য করবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। এর উপর আবার আকাশ থেকে ফায়ার স্পিলিং স্টার, আকাশে থেকে যেন তারা খসে পড়ছে বা ধূমকেতু বা এনিথিং ইট মে বি। তার মানে ভ্রমণটা আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। অ্যান্ড ইট ওয়াজ রেকড ফর আ লং জার্নি,
এবং এটা একটা লম্বা ভ্রমণের জন্যে প্রস্তুত হয়ে বেরিয়েছে তৃতীয় জাহাজটা, যেটা নর্থের দিকে উত্তর দিকে গেছিল। এইবার আমরা বুঝতে পারছি কবি কেন নর্থ শিপ বলেছেন। আসলে প্রথম যে জাহাজটা একটা সমৃদ্ধশালী দেশের দিকে গেছিল, সেটা আসলে রূপক কবিতা, রূপক অর্থে আমরা বলতে পারি। সে গেছিল এমন একটা দেশে যেখানে দেশটি খুব সমৃদ্ধশালী, এবং তার যে যাত্রাপথ সেটা ছিল খুব মনোরম, আরামদায়ক, সুদিং জার্নি, অ্যান্ড ইট রিচেস ইটস সাকসেস, অ্যাভেল ইটস সাকসেস, সাফল্য অর্জন করেছিল, সে সমৃদ্ধ হয়েছিল। এটা আসলে মানুষের এক ধরনের মানুষ যারা সব কিছুই তার জীবনে চলার পথে খুব সহজেই পেয়ে যায়। আসলে এই তিনটে জাহাজ তিন ধরনের মানুষের কথা বলেছে। প্রথমটা বললাম, এক ধরনের মানুষ পৃথিবীতে সবসময় আমাদের চারপাশে থাকে যারা সব কিছু সহজেই পেয়ে যায়, সেটা হচ্ছে এই ফার্স্ট শিপের যাত্রীরা বা ফার্স্ট শিপরা। এবার সেকেন্ড শিপ প্রতিকূলতার মধ্যে দিয়ে গেছে, তাকে খুব সহজে তার যে ডেস্টিনেশন, তার যে গন্তব্য সেখানে পৌঁছাতে পারেনি। তারপরে কি হয়েছে, তাকে নোঙর করতে হয়েছে বন্দি দশায়। সেই জন্য ওখানে হ্যাপিলি অ্যান্ড আনহ্যাপিলি দুটো কথাই বলা হয়েছে। তথাপি তারা দুজন ফিরে এসেছে। কিন্তু তৃতীয় জাহাজ, নর্থ ডেস্টিনেশনের যে জাহাজ, তৃতীয় জাহাজ যেটা উত্তর দিকে গেছিল, কবিতাটা কিন্তু আসলে এই জাহাজটাকে নিয়েই লেখা। এই জাহাজটার যে যাত্রাপথ, যে গন্তব্য, এবং এই জাহাজের যে রূপক অর্থ, সেটা আসলে এই কবিতার প্রতিপাদ্য বিষয়। তৃতীয় জাহাজটার সম্পর্কে আমরা বহু কথা বলতে পারি। প্রথমে বলতে পারি ইট ইজ এ জার্নি অফ লাইফ, সব জাহাজগুলোরই জার্নি অফ লাইফ, বাট ইট হ্যাজ ইনভেনশন, ডিসকভারি, এক্সপ্লোরেশন। এটা কিন্তু বাকি দুটো জাহাজের ছিল না। অ্যান্ড গিভিং ইম্পর্টেন্স অন আ লং জার্নি ফেসিং অ্যাডভার্সিটি অ্যান্ড ফেলিওর। একটা দীর্ঘ, রিগড ফর আ লং জার্নি বারবার বলা হয়েছে, দীর্ঘ ভ্রমণ, কিন্তু সেটা আগের দুটো জাহাজের মতো আমরা যতটুকু জানি তাতে সেই রকম সাফল্য এনে দেয়নি। ব্যর্থ হয়েছে এখনো কবিতার শেষে বলা নেই, কিন্তু সে সাফল্য এনে দেয়নি। এবং বলছে, এবং এই যে জার্নি অফ লাইফ, তার গন্তব্যের প্রতি, জার্নি অফ লাইফ টুয়ার্ডস ডেস্টিনেশন অ্যাকর্ডিং টু হিজ ওন চয়েস, নিজের পছন্দ অনুযায়ী সে গেছে। কিন্তু বহু মানুষ নিজের পছন্দের পথে যায়, সেটা খুব কষ্টকর হতে পারে। সেলস বা মুভস বা ওয়াকস বা ওয়েডস থ্রু ইমেন্স হার্ডশিপ, স্টিল পিপল ডু সো। পৃথিবীতে প্রচুর মানুষ থাকে যারা এইরকম জীবনযাপন করেন। সাফল্য বা ব্যর্থতা তাদের কাছে গুরুত্বহীন, তাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে হাউ দে লিভ, তারা কীভাবে বেঁচে আছে এবং বেঁচে থাকতে গিয়ে তারা কি করে গেছে। তাহলে প্রথম জাহাজটার ক্ষেত্রে আমরা কি বলতে পারি, অ্যাচিভস হোয়াট দে ওয়ান্ট ইজিলি, হ্যাপি, স্যাটিসফাইড, স্মুথ মুভিং লাইফ। দ্বিতীয় জাহাজের ক্ষেত্রে কি বলবো, ফেসেস ভেরিয়াস ডিফিকাল্টিস, বিকামস ইমপ্রিজনড অ্যান্ড নট সো সাকসেসফুল, বাট রিটার্নস টু হিজ স্টার্টিং পয়েন্ট। First two ships return to their starting point, but the third ship has undaunted zeal for journey, determination, দৃঢ়তা ছিল তার, determination to achieve a success, to achieve something new through hardship. And the third ship, the North ship, fights the peril with unyielding courage. He wants to defeat all challenges and obstacles. এটা আসলে মানুষের জীবনের, অধিকাংশ মানুষের জীবনেরই গল্প। আমরা প্রথম জাহাজটার মতো আমাদের অধিকাংশ মানুষেরই জীবন হয় না, দ্বিতীয় জাহাজটার মতো হয়, আর অধিকাংশ মানুষের জীবন এই তৃতীয় জাহাজটার মতো হয়। আমরা we thrives to live, we fights to live,
we struggles to live. Some becomes successful and some fails. But these types of people do not repent for their failure, because they are discoverer, they are inventor, they are explorer.